দুপুরবেলা তরকারিতে লবণ বেশি হয়, শাশুড়ি মা ওই তরকারি বাটিটা আমার মুখে ছুঁড়ে মারলেন। এটা দেখে আমার চাচি শাশুড়ি বলে উঠলো, এটা কি করলেন ভাবি? তখন আমার শাশুড়ি বলল, কেন কি করেছি সেটা আপনারা দেখেননি? ওকে শিক্ষা দিয়েছি, একদম উচিত শিক্ষা। রান্না করার সময় বারবার বলে দিছি যে বাড়ি ভর্তি মেহমান থাকবে, রান্না যেন কোনোভাবে খারাপ না হয়। এরপর ও মাংসের তরকারিটাতে এত লবণ দিছে, আমার স্বামী তখন এগুলা দেখে চুপচাপ খাবারের টেবিল থেকে উঠে চলে গেল। আর আমার ছোট ননদ, সে 6 মাসের গর্ভবতী, তখন সে মুখ বাঁকিয়ে বলল, এত জঘন্য রান্না মানুষ করে নাকি? তোমার যদি রান্না করতে এতই কষ্ট হয় তাহলে তুমি আগেই বলতে, প্রয়োজন হলে আমরা এই রান্নাটা করতাম। তখন আমার চাচি শাশুড়ি ওকে ধমক দিয়ে বলল যে তুমি ছোট মানুষ হয়ে আমাদের মধ্যে কেন কথা বলছো? আমি তো মাত্র 2 দিন থেকে তোমাদের বাসায় বেড়াতে আসছি, বউটাকে তো আমি একটা বারের জন্য রেস্ট নিতে দেখি নাই। সারাদিন তোমাদের কাজ করতে করতে ওর দিন কেটে যায়, মেয়েটাকে তো কোনো সময় ঠিক মতো খাওয়া দাওয়া করতেও দেখি না। আমার চাচি শাশুড়ির মুখে এই কথা শুনে আমার শাশুড়ি তখন মুখ বাঁকিয়ে বললেন, এত আহ্লাদ দেখায়ও না, তুমি ওকে ভালো করে চিনো না তাই এসব বলছো। ও তো একটা অলক্ষী, জন্মের কিছুদিন পরেই বাবা মা দুজনকেই খেয়েছে। আমি সেখানে আর কিছু না বলে আঁচলে চোখ মুছতে মুছতে নিজের ঘরে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি আমার স্বামী বিছানায় খবরের কাগজ পড়তেছে। আমার স্বামী বেশ চুপচাপ স্বভাবের, গম্ভীর লোক। আমার ব্যাপারে তার কোনো মাথা ব্যথাই নেই, আমি খেলাম কি না খেলাম সেটা নিয়েও তার কোনো কৌতূহল নেই। আজকাল মাঝে মধ্যে সেও আমাকে 2-4টা কড়া কথা বলে দেয়। সে বলে তার অন্যান্য বন্ধুরা নাকি শ্বশুরবাড়ি টাকা পয়সায় চলাফেরা করে, তার ছোট ভাই কয়েকদিন আগে বিয়ে করছে, তার শ্বশুরবাড়ি থেকেও অনেক কিছু পাঠায়, এগুলা বলতো আমাকে। আমি ওর দিকে তাকিয়েছিলাম, ও আমাকে বলতেছে, এইভাবে তাকিয়ে আছো কেন? আমাকে কি তুমি নতুন দেখতেছো নাকি? আমি বললাম, না, তোমাকে তো আমি নতুন দেখতেছি না, তুমি আগে যেরকম ছিলে এখনো শিখতে এরকমই আছো। তুমি কি আমাকে বোকা পেয়েছো? তুমি আমাকে আকার ইঙ্গিতে কি বোঝাতে চাইছো আমি কিন্তু ঠিকই বুঝতে পেরেছি। আর শুনো, তুমি আমার মায়ের বিরুদ্ধে কোনো নালিশ দিতে আসবা না আমার কাছে। আমার মায়ের কথাই শেষ কথা, আর এই সংসারে আমার মায়ের কথাতেই সবকিছু চলবে। এরপর আমি আমার স্বামীর দিকে অনেকক্ষণ তাকিয়ে আর কিছু বললাম না, চুপচাপ রুম থেকে বের হয়ে বারান্দায় গেলাম। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে, আর মনে হচ্ছে আমার সাথে হয়ে যাওয়া অতীতে আর বর্তমান কিছু অমানবিক অত্যাচারের কথা। পেছন থেকে আমার ননদিনী এসে বলতেছে, কি গো, সন্ধ্যা তো হয়ে গেল, এত ননির বুতুর হলে চলবে? থালা বাসন গুলা মেজে অন্যান্য কাজগুলা সেরে নাও। আমি আর কিছু বললাম না, চুপচাপ রান্নাঘরের দিকে চলে গেলাম। রান্নাঘরে যাওয়ার সময় আমার চাচি শাশুড়ির সাথে দেখা হলো। উনাকে দেখে আমার চোখের পানিটা লুকানোর চেষ্টা করলাম, কিন্তু উনি বিষয়টা বুঝতে পারলেন। আমার চোখের পানি মুছে দিয়ে বললেন, শোনো বৌমা, গাছের গোড়া যদি শক্ত না হয় তাহলে গাছের ডালপালা গুলাও কিন্তু শক্ত হয় না। আমি তোমার বিষয়টা বুঝতে পারছি বৌমা, কিন্তু তোমার স্বামীকে এটা বোঝাতে হবে যে কোনটা ন্যায় আর কোনটা অন্যায়। প্রথমে তোমার গাছের গোড়াটাকে শক্ত করতে হবে, না হলে তো তুমি সেই গাছ থেকে মিষ্টি ফল খেতে পারবা না। উনার কথা শুনে ওদিন আমি বুঝতে পেরেছিলাম যে আসলে উনি কি বোঝাতে চাইছেন। তখন একটা মুচকি হাসি দিয়ে আমি রান্নাঘরের দিকে চলে গেলাম, আর মনে মনে ভাবলাম যে আজকের রাতেই আমি গাছের গোড়ায় পানি দিই, যাতে গাছের গোড়া শক্ত হয়। এরপর রাতের বেলা আমার স্বামী আর আমি পাশাপাশি শুয়ে আছি। আমি আজকে আর তার দিকে ফিরে শুইনি, উল্টো দিকে হয়ে শুয়ে আছি। আমার স্বামী যখন আমাকে কাছে নিতে চাইলো তখন আমি তার থেকে নিজেকে সরিয়ে নিলাম। তখন আমার স্বামী বলল, কি ব্যাপার, তুমি আমার কাছে আসছো না কেন? আমার কাছে আসো। তখন আমি বিছানা থেকে উঠে সরে গিয়ে তাকে বললাম, শুনো, তোমার যেমন পেটের ক্ষুধা আছে, দেহের ক্ষুধা আছে, ঠিক তেমনি আমারও কিন্তু আছে। তুমি সারাদিন পেটের ক্ষুধা মিটিয়ে এখন আসছো তোমার দেহের ক্ষুধা মেটাতে, কিন্তু আমি তো তোমার স্ত্রী। সারাদিন এত বড় একটা ঘটনা ঘটে গেল, তুমি তো একটা বারের জন্য আমার খোঁজ নেও নাই যে আমি খাইছি কিনা বা কি করছি। তখন আমার স্বামী চুপচাপ শুনছিল সব। আমি বললাম, আমার কি মনে হয় জানো, আমি তোমার একটা হাতের পুতুল। যখন তোমার ইচ্ছা হবে তুমি তোমার মতো করে আমাকে নাচাবে, তাই না? আমার কোনো কিছু প্রয়োজন কিনা, আমি সারাদিন খেলাম কিনা, আমার অন্য কোনো চাহিদা আছে কিনা, সেই ব্যাপারে তো তোমার কোনো আগ্রহ নেই। তখন সে কিছু না বলে চুপচাপ বসে থাকলো। মনে মনে ভাবলাম, গাছের গোড়ায় কিছুটা পানি মনে হয় পড়ছে। ওই রাতে আর কোনো কথা না বলে আমিও ঘুমিয়ে পড়লাম। এরপর সারা রাত আমার স্বামী আর আমাকে একবারের জন্য ছুঁয়েও দেখেনি। এরপর সকালবেলা যখন সবাইকে নাস্তার টেবিলে নাস্তা দিচ্ছিলাম, সবাই খাচ্ছিল, তখন আমার স্বামী বলল, আসো তুমি আমাদের সাথে, আমরা একসাথেই খাবো। আমার স্বামীর মুখে এরকম কথা শুনে আর আমার হাত ধরা দেখে সবাই অবাক হয়ে গেল। তখন তো আমি কিছুটা বিব্রত বোধ করলাম। তখন আমার ননদ বলল, ভাইয়া, তোর চোখে কি ছানি পড়ছে? দেখতে পাচ্ছিস না এখানে কোনো চেয়ার নেই? তোর বউ তাহলে কোথায় বসে খাবে? তখন সে বলল, আচ্ছা, আমার বউয়ের জন্য যদি চেয়ারে জায়গাই না হয় তাহলে আমরা দুজনে মাটিতে বসে খাবো। তার মুখে এরকম কথা শুনে আমার শাশুড়ি বলল, দিন দিন দেখছি তোর বউয়ের প্রতি তোর দরদ একদম উতলে উতলে পড়তেছে। আমাদের খাওয়া শেষ হলে তো তোর বউ খাবে, এটা নিয়ে এত চিন্তা করার কি আছে? তখন সে বলল, মা শুনো, ও তো সারাদিন আমাদের জন্য কত রান্না বান্না করে, আমাদের যাতে ভালো লাগে ওই কাজগুলাই করে, কিন্তু আমরা তো কোনো সময় ওর খোঁজটা নেই না যে ও খাইছে কিনা। আমাদের খাওয়া দাওয়া শেষ হলে তো আমরা ঠিকই উঠে চলে যাই। আজ থেকে ও আমাদের সাথেই খাবে আর এক টেবিলেই বসে খাবে। আমার ননদ তখন বলল, ভাইয়া, তুই কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছিস। তখন সে বলল, তুমি চুপচাপ খেয়ে অফিসে চলে যাও, বাড়াবাড়ির কি দেখছো? বাড়াবাড়ি তো এতদিন করি নাই, কারণ এখন করব। তোমরা যে পরিমাণ আমার বউয়ের সাথে অত্যাচার করছো সেগুলো সব মুখ বুঝে সহ্য করছে। তোরা ওর সাথে এতদিন যে অন্যায়গুলো করছিস এগুলো আমি আর মেনে নিব না। এই কথা বলে আমার হাত ধরে টেনে নিয়ে আমার স্বামী আমাকে রুমে নিয়ে গেল। আমার শ্বশুর তখন আমার চাচি শাশুড়িকে বলল, এতদিনে মনে হয় আমার বোকা ছেলেটার মাথায় একটু সুবুদ্ধি হয়েছে। আমার চাচি শাশুড়ি তখন শাশুড়িকে বলল, আপনাদের সংসারে সব খরচ আপনার ছেলে দেয়, তাই না? উনি বললেন, হ্যাঁ। তখন উনি বললেন, ওর ব্যবহারে মনে হইতেছে ও তো যে কোনো সময় ওর বউকে নিয়ে এই বাসা থেকে চলে যাবে। তখন আপনাদের
আপনাদের কি হবে ভাবি? আর আমি তো শুনছি যে নতুন আইন হয়েছে, যেখানে ছেলে মেয়ে যদি আলাদা বাসা নিয়ে থাকতে চায়, সেখানে যদি তাদের বাবা মা বাধা দেয়, সেক্ষেত্রে তারা মামলাও করতে পারবে। চাচি শাশুড়ির কথা শুনে আমার শাশুড়ি যেন চিন্তার সাগরে হাবুডুবু খাচ্ছে। এরপর রাতের বেলা আমার ননদের জামাই টেবিলে বসে খাচ্ছিল, আর পাশেই ননদ বসেছিল। মুখে ভাত নিতে একটা পাথর তার মুখে চলে গেছে। ওয়াক্থু বলে বলতেছে, তোমার ভাবিকে এক্ষুনি ডাকো, কি সব রান্না বান্না করে। এরপর আমার ননদ চিৎকার করে ডাকতে থাকলো। ওদের ডাক শুনে আমি ডাইনিং টেবিলে এসে দাঁড়ালাম। কি হয়েছে তোমাদের, কিছু লাগবে? ভাতের মধ্যে পাথর থাকে, তরকারির মধ্যে লবণ বেশি হয়, তরকারির কোনো স্বাদই পাই না, আপনার সমস্যাটা কি? ভাতের মধ্যে যে পাথর আছে সেটা কি আপনি দেখে পরিষ্কার করবেন না? তখন আমার শাশুড়ি আমার পাশে এসে বলল, কি হয়েছে, তোমরা এত চেঁচামেচি করতেছো কেন? আমার ননদ তখন বলল, দেখো মা, তোমাদের জামাই একটু খেতে বসছে আর ভাতের মধ্যে পাথর, বেচারা খেতেই পারলো না। আসলে সংসারে যদি এরকম বউ থাকে, ওই সংসারটা কোনোদিন টিকে না, আর ওই সংসারে থাকাও যায়। ওই সংসারে থাকার চেয়ে না থাকাই ভালো। তখন আমার শাশুড়ি চিৎকার করে বলল, তুমি কতটা দায়িত্ববান, তোমার বউ কতটা দায়িত্ববান, সেটা তোমরাই চিন্তা করে দেখো। এরপর থেকে তো তোমার বউকে আমার বাড়িতে রাখছো, সে তো নিজের হাতে একটা কাজও করে না, সব কাজই তো আমার বৌমা করে। এই মেয়েটাও তো একটা মানুষ, ও সারাদিন কত খাটাখাটনি করে, আর তুই আর আমি তো বসেই থাকি, আমরা চাইলেই তো ওকে একটু হেল্প করতে পারি, তাই না? ওর কোনো কাজে তো আমরা সাহায্য করি না, বরং সারাদিন আর ওর সাথে ঝাড়ি ছাড়া কথাও বলি না। এখন থেকে নিজেদের চরকায় নিজেরাই তেল দেওয়ার চেষ্টা করবা, আমার বৌমার উপর খবরদারি করার চেষ্টাও করবা না। আমি তো আমার শাশুড়ি মুখের দিকে তাকিয়ে হা হয়ে রইলাম। আমার ননদ আর ননদের জামাই আর কথা না বলে চুপচাপ তাদের রুমে চলে গেল। সেদিন আমার শাশুড়ির এই পরিবর্তন দেখে আমি সত্যি অবাক হয়ে গেছি। আর এই সব কিছুর পিছনে একজন মানুষের অবদান সবচেয়ে বেশি, সে হচ্ছে আমার চাচি শাশুড়ি। ওনাকে অনেক অনেক ধন্যবাদ।